সামিয়া, আমার কথা শোনো আর ফিরে এসো। এই ছেলেকে তুমি আর আমার স্ত্রীকে এসব কি বলতেছো? ছেলেটার কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। আমি ছেলেটার শার্টের কলার ধরে বললাম, সামিয়া শুধু আমার, বুঝে? আর আমাকে বলতে না দিয়ে সামিয়া আমার গেলে দুইটা চড় মেরে বলল, ছোট লোক নর্দমার কীট, তোকে আমি বলেছিলাম না যে তুই আমার সামনে আসবি না? তারপরও কেন এসেছিস, লুচ্চা কোথাকার! বলেই আবার দুইটা চড় মারল। সামিয়ার কথাগুলো শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটা ছেলে সামিয়ার কাছে এসে বলল, কি হয়েছে আপু? দেখুন না ভাইয়া, এই ছোট লোক লুচ্চা আমার সাথে লুচ্চামি করতে এসেছে। আমার বয়ফ্রেন্ডটাকে বাধা দেওয়ায় সে আমার বয়ফ্রেন্ডকে মেরেছে। আমি চোখের পানি ফেলতেছি আর সামিয়ার কথাগুলো শুনতেছি। হায় যে সামিয়া, এটাই যে তোর ভালোবাসা আর এটাই তোর ওয়াদা। ছেলেগুলোর একজন, আচ্ছা আপু, আপনি যান, আমরা একে দেখতেছি। সামিয়া ওর সাথে থাকা ছেলেকে বলল, চলো জানু, এসব লুচ্চা ছোট লোকের কথায় কিছু মনে করো না। আর ভাইয়া, আপনারাও ওর এমন অবস্থা করবেন যাতে সে কোনো মেয়ের দিকে তাকাতে না পারে। এই কথা বলেই সামিয়া আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ওর সাথে থাকা ছেলের কাঁধে হাত ধরে হাঁটা ধরল। এদিকে সামিয়ার কথাগুলো শুনে ছেলেগুলো আমাকে ইচ্ছে মতন মারতে লাগলো। সেই দিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি অপলক দৃষ্টিতে সামিয়ার যাওয়ার দিকে তাকিয়ে আছি। আমার ঠোঁটের কোণে ফুটে উঠেছে একটা মুচকি হাসির রেখা। ছেলেগুলো আমাকে কতক্ষণ ধরে পিটিয়েছে তা বলতে পারবো না, কারণ সামিয়ার আঘাতের কাছে এই ছেলেগুলোর দেওয়া আঘাত আমার কাছে কিছুই নয়। চোখ খুলে দেখি আমি একটা গাছের নিচে পড়ে আছি। চারিদিকে তাকিয়ে দেখি এই গাছটা এই পার্কের একটা পাশে আছে, যেখানে সচরাচর কেউ যায় না, আর সন্ধ্যা হয় তেমন কেউ নেই। আমি কোনো রকমভাবে উঠলাম। হাঁটার মতন আর অবস্থা নেই আমার। পকেট থেকে ফোন বের করে রিয়াদকে ফোন দিয়ে এখানে আসতে বললাম। মোবাইলের স্ক্রিনটাও ভেঙে গেছে। আর হ্যাঁ, রিয়াদদের বাসা পার্কের কাছেই। রিয়াদ আমার কাছে এসে আমার এই অবস্থা দেখে নানা প্রশ্ন করতে লাগলো। আমি তাকে একটা কথাই বললাম যে সময় হলে সবই জানতে পারবি। রিয়াদের সাথে একটা ক্লিনিকে যেয়ে কাটা জায়গাগুলো ড্রেসিং করলাম। এরপরে কিছু মেডিসিন নিয়ে রিয়াদকে নিয়ে বাসায় চলে আসলাম। রিয়াদ আমাকে বাসায় নামিয়ে দিয়ে ওর বাসায় চলে গেল। কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু ড্রেসিং করা অবস্থায় দেখে কান্না করা শুরু করে দিল। আম্মু কি হয়েছে তা জানতে চাইলে আমি শুধু বললাম অ্যাক্সিডেন্ট হয়েছে। এসে দরজা বন্ধ করে কান্না করতে লাগলাম। কান্না করতে করতে কি হয়েছিল তা আর আমার মনে নেই। চোখ খুলে দেখি আমার মাথার কাছে আম্মু বসে আছে। সাফিয়া, তিশা আর দুজন আমার পাশে। ডাক্তার আমার চেক আপ করতেছে, আর আব্বু ডাক্তারের পাশে দাঁড়িয়ে আছে। ভালোভাবে রুমটা পর্যবেক্ষণ করে দেখি এটা হাসপাতালের রুম। আমাকে চোখ খুলতে দেখে আম্মু আমার কপালে চুমু দিয়ে বলল, তোর জ্ঞান ফিরেছে বাবা? আমি আস্তে আস্তে বললাম, হ্যাঁ আম্মু, কিন্তু কি হয়েছিল আমার? আমার কথা শুনে ডাক্তার বলল, তোমার কি হয়েছে তা আমি বলতেছি। আজ থেকে 3 দিন যাবৎ তুমি জ্ঞান হারিয়েছিলে। ডাক্তারের কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। 3 দিন পর আমার জ্ঞান ফিরল। ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আমার? অতিরিক্ত চিন্তা এবং না খেয়ে থাকার জন্য তোমার শরীরটা দুর্বল হয়ে পড়ে, আর সেদিন অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে তোমার শরীরটা আরও দুর্বল হয়ে যায়, যার ফলে তুমি জ্ঞান হারিয়ে ফেলো। আর আজকে জ্ঞান ফিরবে। ও, কয়েকদিন পর আমাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হলো। রুমে বসে থাকতেই তিশা আমার রুমে এসে আমার পাশে বসলো। বসে আমাকে জিজ্ঞাসা করলো, তোর কি হয়েছিল সত্যি করে বলবি? এরপরে আমি তিশাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে পার্কে সেদিন সামিয়ার সাথে ঘটে যাওয়া সবকিছু বললাম। তিশা আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভাইয়া, সে যদি তোকে ছাড়া ভালো থাকে তাহলে তুই কেন তাকে ছেড়ে ভালো থাকতে পারবি না? বড্ড বেশি ভালোবাসি যে তাকে। তাহলে আমি তাকে সব সত্যিটা বলে দেই। সে যদি আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভালো থাকে, তাহলে অযথা কেন আমি তার পথের কাঁটা হতে যাব? তাহলে তার কথা ভেবে নিজেকে কষ্ট দিচ্ছ কেন? আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, কি আমি কষ্ট পাচ্ছি? আমি তো ঠিক আছি। চলো ডিনার করবে। চল। ডিনার করে রুমে এসে শুয়ে পড়লাম। সামিয়ার কথা মনে পড়তেছে।
সে কি করে পারলো এমনটা করতে? সে যদি আমাকে একটাবার জিজ্ঞাসা করতো বা জানতে চাইতো মেয়েটাকে, তাহলেই তো আমি বলে দিতাম। কিন্তু না, সে তা করলো না। সে আমাকে ছাড়া অন্যজনকে বেছে নিল। এটাই ছিল তার ওয়াদা, এটাই ছিল তার বিশ্বাস। বেশ, আমাকে ছাড়া যদি সে অন্য কাউকে নিয়ে ভালো থাকতে পারে, তাহলে আমি কেন তাদের মধ্যে শুধু শুধু দেয়াল হতে যাব? হয়তোবা তাকে ভুলতে আমার কষ্ট হবে, কিন্তু ভুলতে তো আমাকে হবেই। এই শহরে থাকলে হয়তো তার মায়ে আরও বেশি জড়িয়ে পড়ব। চলে যাব এই শহর ছেড়ে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার সময় আমি আব্বুকে বললাম, আব্বু, আমি এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যেতে চাচ্ছি। আমার কথা শুনে আব্বু কিছুটা অবাক হয়ে বলল, কেন? আসলে আব্বু, আমি বাইরে থেকে পড়ালেখা করতে চাচ্ছি, আর এখন থেকেই তো ভর্তির প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, কিন্তু কোথায় যাবে? তিশা আমার কথার মর্ম বুঝতে পেরে আব্বুকে বলল, আঙ্কেল, ভাইয়া যখন বাহির থেকে লেখাপড়া করতে যাচ্ছে, তাহলে আমাদের বাসায় পাঠিয়ে দেন। সেখানে ভার্সিটিতে ক্লাস করবে আর আমাদের বাসায় থাকবে। ঠিক আছে। আমার ছেলেকে আমি কোথাও যাইতে দিব না। আম্মু, বোঝার চেষ্টা করো। এরপরে আমি আর তিশা অনেক বোঝানোর পরে আম্মু আমাকে মামার বাসায় পাঠাতে রাজি হয়। এর কয়েকদিন পর আমি চলে আসলাম আমার চিরচেনা শহর ছেড়ে রাজশাহী ব্যস্ত নগরীতে। আসার সময় আম্মু, আব্বু আর সাফিয়াকে জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছিলাম, কেননা কোনোদিন তাদেরকে ছেড়ে কোথাও থাকি না। আর আজ রাজশাহীতে যাচ্ছি। জানি না কতদিন পর আবার নিজ শহরে যাব। রাজশাহী আসার কিছুদিন পরেই ভার্সিটিতে অ্যাডমিশন দিলাম। আল্লাহর রহমতে টিকেও গেলাম। এরপর শুরু হলো আমার জীবনের নতুন অধ্যায়, যেখানে নেই মা বাবা বোনের সেই আদর স্নেহ ভালোবাসা, আর যেখানে নেই আমার ভালোবাসার মানুষটির কোনো অস্তিত্ব। দেখতে দেখতে কাটিয়ে গেল 3টি বছর। এই 3 বছরে একবারও আমি নওগাঁ যাইনি। মা বাবা আর সাফিয়া রাজশাহীতে এসে আমাকে দেখে যেতেন। বন্ধুদের সাথে মাঝে মাঝে কথা হতো, ওদের কাছ থেকে সামিয়ার খবর নিতাম। কি করব, মনটা যে বড্ড বেইমান। সামিয়ার এখনও বিয়ে হয়নি, কোথায় যেন জব করে। হঠাৎ কারো ডাকে বর্তমানে ফিরে আসলাম। বর্তমান পেছনে তাকিয়ে দেখি তিশা দাঁড়িয়ে আছে। আমি বললাম, কিরে, কিছু বলবি? তিশা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমাকে মাফ করে দিস ভাইয়া। সেদিন যদি আমি তোর হাতে ফুচকা না খেতাম, তাহলে আজকে তোকে তোর ভালোবাসার মানুষ ভুল বুঝতো না। তিশা কথাগুলো বলতে বলতে আমার চোখে পানি মুছে দিল। অতীত ভাবতে ভাবতে কখন যে চোখের কোণে পানি চলে এসেছে বলতেই পারবো না। তিশাও কান্না করতেছে। আমিও তিশার চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম, আরে পাগলি, যা হওয়ার তা হয়ে গেছে। আমার প্রতি তার ভালোবাসার চেয়ে সন্দেহটাই বেশি ছিল। আর সবচেয়ে বড় কথা হলো, সে আমার ভাগ্যে ছিল না। এসব বাদ দে, নিচে চল। তিশাকে ওর রুমে দিয়ে আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম। ফোনটা হাতে নিয়ে দেখি রাত 1টা বাজে। কখন যে এত রাত হয়েছে বলতেই পারবো না। সকালে মামির ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে মামিকে বলে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি একটা ছেলে একটা মেয়েকে অশ্লীল ভাষায় কথা বলতেছে। ছেলেটাকে আমি চিনি অবশ্য, অন্য ডিপার্টমেন্টের 4র্থ বর্ষের ছাত্র, নাম শিহাব। বাবার প্রভাবশালী হয় সে একটু ক্ষমতার বড়াই দেখায়। আর মেয়েটা হলো ফার্স্ট ইয়ারে। মেয়েটাকে অশ্লীল কথাবার্তা বলায় মেয়েটির বয়ফ্রেন্ড শিহাবকে চড় মারতেই শিহাবের বন্ধুরা এসে মেয়েটার বয়ফ্রেন্ডকে মারতে লাগলো। শিহাবের একটা বন্ধু মেয়েটির বয়ফ্রেন্ডকে এমনভাবে মেরেছে যে তার নাক দিয়ে রক্ত বের হতে লাগলো। এটা দেখে তো আমার শরীরের ভেতর অন্যায়ের প্রতিবাদকারী রক্তগুলো গরম হতে লাগলো। আমি রাফি আর সিফাতকে নিয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়লাম। আর আমাদের একটা সংগঠন আছে যারা অন্যায়ের মোকাবেলা করতে সর্বদা নিয়োজিত। আর এই সংগঠনের প্রতিষ্ঠাতা আমি এবং আমার বন্ধুরাও ওদেরকে মারতেছে। একটু পরেও কলেজে পুলিশের গাড়ি ঢুকলো। গাড়িটা আমাদের কাছে এসে থামলো। আর গাড়ি থেকে কিছু পুলিশ বের হয়ে এসে আমাকে আর আমাদের বন্ধুদের, মানে যারা মারামারি করেছে, তাদেরকে গাড়িতে তুললো। আমিও কিছু বললাম না, কারণ এদেরকে কিছু বলে কোনো লাভ নেই, এরা অর্ডার প্রাপ্ত। আমি বন্ধুদেরকে চুপ থাকতে বললাম। একটু পরেই আমাদেরকে থানায় নিয়ে যাওয়া হলো। গাড়ি থেকে নামিয়ে আমাদেরকে একটা রুমে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পরে সামিয়া রুমে প্রবেশ করলো আর হাতে একটা লাঠি। সোজা আমার কাছে এসে বলতে লাগলো, মাস্তানি হয়ে গিয়েছিস না? দাঁড়া, আজ তোর মাস্তানি বের করতেছি। বলেই সামিয়া যখন আমাকে লাঠি দিয়ে মারতে আসবে, ঠিক তখনই আমি এক হাত দিয়ে লাঠিটা আটকে অন্য হাত দিয়ে
ঠাস ঠাস করে গালে 2টা চড় মেরে বললাম, ক্ষমতার বড়াই দেখাচ্ছিস আমার কাছে এসে? শোন, তোর মতন 4-5টা পুলিশ আমার পকেটে রাখি। কখনো জানতে চেয়েছিস কি কোন কারণে আজকে ছেলেগুলোকে মারতে চেয়েছিলাম? কখনো জানতে চেয়েছিস কি সেদিনের মেয়েটা নীলিমার সাথে আমার বন্ধু রাফির বিয়ে কেন দিয়েছিলাম? তা তোরা কখনোই জানতে চাসনি। তাদেরকে বিয়ে দিয়েছিলাম কারণ তারা একে অপরকে ভালোবাসত। তাদের ভালোবাসাকে পৃথিবীতে টিকিয়ে রাখতেই আমরা সেদিন তাদেরকে বিয়ে দিয়েছিলাম। আরে তোকে ভালোবাসার কথা বলে লাভ নেই, তুই তো কোনোদিন কাউকে ভালোই বাসিসনি। তুই ছিলি স্বার্থপর। তোর ভালোবাসার মানুষটার প্রতি তোর সন্দেহ, ইচ্ছে মতন ছুঁড়ে ফেলবি, ইচ্ছে মতন ব্যবহার করবি। শোন, তোকে একটা কথা বলি, আর কখনো আমার পিছে লেগে থাকিস না, আর ভালো থাকিস। সামিয়া এতক্ষণ মাথা নিচু করে আমার কথাগুলো শুনতেছে। আমাদের রুমে, মানে আমাদের যে রুমে রাখা হয়েছে, সেখানে সামিয়া ছাড়া আর কেউই নেই। সামিয়ার চোখের কোণে পানি জমা হয়েছে, আর আমার বন্ধুরা আমার এই রকম কথা শুনে কিছুটা অবাক হয়ে গেল। আমি আর কোনো কথা না বলে বন্ধুদের সাথে নিয়ে থানা থেকে বের হয়ে আসলাম। বাইরে এসে যে পুলিশ আমাদেরকে গাড়িতে করে এখানে এনেছিল তাদেরকে বললাম, আপনি আমাদের যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে রেখে আসুন। এই ছেলে, তোমার সাহস তো দেখছি কম নয়, তুমি আমাকে আদেশ করছো? আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, আপনি আমাদেরকে রেখে আসবেন নাকি বিনা কারণে আমাদেরকে থানায় নিয়ে আসার কারণেই চাকরিটা হারাবেন? হাবিলদার আমার কথা শুনে কিছুটা চমকে উঠল। হঠাৎ সামিয়া থানা থেকে বের হয়ে আমাদের কাছে এসে হাবিলদারকে বলল, হাবিলদার সাহেব, আপনি ওনাদের যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে রেখে আসুন। ইয়েস ম্যাম। এরপরে আমরা গাড়িতে উঠলাম। আসার সময় সামিয়ার দিকে তাকিয়ে দেখি আমার দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে কাছে পেলেই ভর্তা বানিয়ে ফেলবে। আর আমার প্রতি তার রাগারি কথা, একজন পুলিশ অফিসারকে এভাবে অপমানিত হওয়াটা লজ্জার বিষয়। কিন্তু কি করব, সে তো আমাকে কম কষ্ট দেয়নি। কলেজের ভিতর ঢুকে আমাদেরকে নামিয়ে দিয়ে গেলেন তারা। আমাদেরকে দেখে কলেজের স্টুডেন্টরা বেশ অবাক হয়েছে, কারণ মারামারি করার পরেও যে পুলিশ তাদের সসম্মানে গাড়িতে করে কলেজে রেখে যাবে, এটা বেশ অবাক হওয়ারই কথা। আজকে আর কেউ ক্লাস করলাম না। আর হ্যাঁ, আমরা সংখ্যায় ছিলাম 9 জন। সবাই মিলে ক্যান্টিনে গেলাম। বসে থেকে নাস্তা করতেই সিফাত জিজ্ঞাসা করলো, শাহিদ, তুই কি আমাদের থানার পুলিশ ম্যামকে চিনিস? সিফাতের কথা শুনে আমি কিছুটা চমকে উঠলাম। আমি বললাম, আমি কিভাবে চিনব? না, তাই বলতেছে আর কি। তাড়াতাড়ি খা, বাসায় যাব। ঠিক আছে। এরপর নাস্তা করে বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতেই মামি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, কি হয়েছে আব্বু, তুই এখন চলে আসলি যে? শরীর খারাপ নাকি? না মামি, আমি ঠিক আছি, ভালো লাগতেছে না, তাই চলে আসলাম। ও আচ্ছা, ফ্রেশ হয়ে এসো। ওকে। রুমে এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিয়ে ভিজতে লাগলাম। মনে পড়তেছে সেই 3 বছর আগের অতীতটাকে। কেন সামিয়া, কেন তুমি আবার ফিরে আসলে আমার সামনে? সেদিন তুমি যদি আমার একটা কথা শুনতে, তাহলে কি আজ আমাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো? খুব সুখেই থাকতাম পরিবার পরিজন নিয়ে। তোমার সেই অবহেলা সহ্য করতে না পেরে তোমার মায়া ত্যাগ করতেই আমাকে পাড়ি জমাতে হয়েছে এই ব্যস্ত নগরীতে। ছেড়ে চলে আসতে হয়েছে আমার সে চিরচেনা শহরটাকে, চিরচেনা পথগুলোকে। ছেড়ে আসতে হয়েছে চিরচেনা মুখগুলিকে। কিন্তু আজ তুমি আমার সামনে। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে রুমে এসে ড্রেস চেঞ্জ করে নামাজ পড়ে লাঞ্চ করার জন্য নিচে আসলাম। নিচে এসে দেখি মামি সোফায় বসে টিভি দেখতেছে। আমিও মামির পাশে বসলাম। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে মামি আর আমি লাঞ্চ করতে ডাইনিং টেবিলে এলাম। মামি আমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। আসলে এই রকম মামি পাওয়া ভাগ্যের ব্যাপার। নিজের পরিবারকে ছেড়ে তাদের কাছে চলে এসেছি, কিন্তু তারা কখনো আমাকে পরিবারের অভাবটা বুঝতে দেয়নি। যাকে লাঞ্চ শেষ করে মামির সাথে আরও কিছু সময় ধরে আড্ডা দিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে ফোনটা হাতে নিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। বিকেলে তেশে এসে আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলল। আসরের নামাজ পড়ে বের হলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। সিফাত, আমি আর রাফি এই 3 জনই বাইক নিয়ে চলে গেলাম পদ্মার চরে। প্রকৃতির মাঝে সময়টা বেশ ভালোই কাটলো। মন বিষণ্ণতার সময় এমন জায়গায় আসাটা মন্দ নয়, বেশ উপকারী বলা যায়। 3 জন মিলে কিছু সময় কাটানোর পর যে যার বাসায় চলে আসলাম।
বাসায় আসতে একটু সন্ধ্যা হয়ে গেল। রুমে এসে ফ্রেশ হয়ে স্টাডি করতে বসলাম। স্টাডি করতে করতে কখন যে সময় পার হয়ে গেছে বলতেই পারবো না। তেইশে এসে ডিনারের জন্য ডেকে গেল। ডিনার করে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ঘড়িতে দেখে কলেজে যাওয়ার সময় প্রায় হয়ে এসেছে। তিশাকে নিয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে। তিশাকে কলেজে নামিয়ে দিয়ে আমি আমার কলেজে চলে আসলাম। বাইক রেখে বন্ধুদের কাছে গেলাম। যে দেখি সিফাত আর মিমি বসে আছে, কিন্তু রাফি আর নীলিমা এখনও আসেনি। নতুন কাপল তো, এখন সকাল ঘুম থেকে উঠতেই একটু দেরি হবে। প্রায় 10 মিনিট পর রাফি আর নীলিমা আসলাম। রাফি আর নীলিমা আমাদের কাছে এসে বসতেই সিফাত রাফিকে উদ্দেশ্য করে বলল, কিরে নতুন কাপড় আসতে এত দেরি হলো কেন? রাতে চাপ বেশি পড়ছিল নাকি? সিফাতের কথা শুনে আমি হাসতে লাগলাম। রাফি লজ্জা মুখে মুখে একটা হাসি দিয়ে বলল, আরে না, চাপ কিসের হবে? নীলিমা মাথা নিচু করে বসে আছে, আর মিমিও লজ্জা পেয়ে সিফাতকে খোঁচা দিয়ে বলল, এই তোমার মুখে কিচ্ছু আটকায় না নাকি? আরে তুমি এত লজ্জা পাচ্ছ কেন? লজ্জা পাবো না তো কি করব? এসব প্রশ্ন কেউ মানুষকে করে? রাতে ওদের মধ্যে কি হয়েছে না হয়েছে তা তোমাকে বলবে নাকি? বললে কি হবে, আমরাই তো। আর আমাদের বাসরা থেকে শুরু করে যা কিছু হবে তা কেউ যদি শুনতে চায় তাহলে সব কিছু বলে দিব। কি? তোকে আমি বিয়ে করব না, তুই আমার মান সম্মান সব কিছু শেষ করে দিলি। সিফাত মিমির কথায় কিছুটা ভয় পেয়ে বলল, এই কলিজা, আমি কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। মনে থাকবে তো? হুম। ওদের এমন কাহিনী দেখে আমি, রাফি আর নীলিমা হাসতে লাগলাম। সিফাত আমাদেরকে হাসতে দেখে আমাদের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলল, আমার এই অবস্থা দেখে তোদের হাসি বের হচ্ছে? আমি হাসতে হাসতে বললাম, কি করব বল, তুই অন্যজনের রাতের খবর শুনতে যে তোর নিজেরই তো কি অবস্থা হতে চলেছিল। হুম। কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। শেষের ক্লাসে স্যার এসে বলল, প্রিন্সিপাল স্যার আমাদের সকলকে হলরুমে যেতে বলেছে। ক্লাস শেষ করেই সবাই হলরুমে গেলাম। অনেক ছাত্রছাত্রী। প্রিন্সিপাল স্যার বললেন, আগামী 12 তারিখে নবীনবরণ অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে কিছু সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করার ব্যবস্থা করা হবে। যারা যারা আগ্রহী তারা যেন এখন থেকেই প্রস্তুতি নেয়। আরও কিছু কথা বলে প্রিন্সিপাল স্যার হলরুম থেকে বের হয়ে গেলেন। আমরাও চলে আসলাম। ক্যান্টিনে এসে নাস্তা করেই বাসায় চলে আসলাম। আর হ্যাঁ, এই অনুষ্ঠানের সকল দায়িত্ব পালন করবেন সিনিয়র ব্যাচ, সেজন্য আমাদের এই বিষয়ে তেমন মাথা ব্যথা নেই। আর সিনিয়র ব্যাচের বড় ভাইদের সাথেই আমাদের সম্পর্ক সেই রকম, কিছুটা ফ্রেন্ডলি আবার কিছুটা ব্রাদারলি, এই আর কি। আজকে 9 তারিখ, আর মাত্র 3 দিন সময় আছে। বাসায় এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে উঠে তিশাকে নিয়ে ঘুরতে বের হলাম। অনেকক্ষণ যাবৎ ঘোরাফেরা করেই বাসায় আসলাম। রাতে ডিনার করেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করে কলেজে গেলাম। আর এইভাবে 3 দিন অতিবাহিত হয়ে গেল। আজকে নবীনবরণ, আর সন্ধ্যার দিকে অনুষ্ঠান। আর হ্যাঁ, এই কয়েকদিন সামিয়ার সাথে আমার একবারের জন্য দেখা হয়নি। যাক, আপদ বিদায় হয়েছে। অনেক আনন্দের মাধ্যমে অতিবাহিত হলো নবীনবরণ অনুষ্ঠান। এবার সঙ্গীতের পালা। আমি, তিশা, মিমি, নীলিমা, রিফাত আর রাফি স্টেজের একেবারে সামনের চেয়ারে বসেছি। তিশাও এসেছে আমার সাথে। অনুষ্ঠান শুরু হতে আর বেশি সময় নেই। একটু পর বড় অ্যানাউন্স করার জন্য স্টেজে উঠলেন। তার নাম হলো মাহফুজ। খুবই ভদ্র এবং মেধাবী ছাত্র। এরপর বেশ কয়েকটা সঙ্গীত পরিবেশন হয়ে গেল। এবার নৃত্যের পালা। নৃত্যটাও কয়েকটা সিনিয়র আপু এবং কয়েকটা জুনিয়র আপু পরিবেশন করলেন। খুব ভালো লাগলো। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আর প্রায় 2-1টা গান হতে পারে। এরপরেই মাহফুজ ভাইয়া স্টেজে সেই মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, সম্মানিত দর্শকবিন্দু, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আর একটা সঙ্গীত পরিবেশন করে আমরা এই অনুষ্ঠান শেষ করব। এই অনুষ্ঠানের শেষ মুহূর্তে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করিবেন আমার শ্রদ্ধেয় ছোট ভাই শাহিদ হাসান শাহী। মাহফুজ ভাইয়ের কথা শেষ হতেই প্যান্ডেলের নিচটা করতালিতে মুখরিত হয়ে উঠেছে। আর আমার তো যাই অবস্থা। গান গাইতে পারি ব্যাপার সেটা না, মাহফুজ ভাইয়া আমাকে গান গাইতে বলেছেন বলেই আজকে আমাকে গান গাইতে বললেন। কিন্তু যে কোনো বিষয়ে একটা চর্চার প্রয়োজন। আমি কি করব ভেবে পাচ্ছি না। আমার বন্ধুরা আর তিশাও গাইতে বলতেছে। আমাকে চেয়ারে বসে থাকতে দেখে মাহফুজ ভাইয়া মাইক্রোফোন হাতে নিয়ে বললেন,
সাহিদ হাসান সাহিদ, তোমাকে স্টেজে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমি আর বসে না থেকে চেয়ার থেকে উঠে স্টেজের দিকেই হাঁটা ধরলাম। স্টেজে উঠতেই কিছু ছোট ভাই শীষ বাজাতে লাগলো। গিটারটা হাতে নিয়ে সামনে তাকাতেই এক জায়গায় আমার চোখ আটকে গেল। সেখানে বসেছিল সামিয়া, আর তার পাশে ছিল আমাদের ভার্সিটির এক ম্যাডাম। সামিয়াকে এতক্ষণ দেখতে পাইনি। ওকে দেখেই একটা গান মনে হলো, যে গানটি আমি মাঝে মাঝেই শুনতাম। আমি সামিয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে সুর তুললাম গানটির। মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে এসে গাইতে শুরু করলাম। খোলা জানালা দক্ষিণের বাতাসে ডেকে যায় পর্দার আড়ালে, কখন তুমি হেসে হেসে বলে দাও আছি তোমার পাশে। বহুদূর পথ ভীষণ আঁকা বাঁকা, চলতে ভীষণ ভয়ে, তুমি এসে বলে দাও আছি আমি পাশে, করো না কিছুতেই ভয়। কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে, কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে। অনেক পথে পথিক আমি, ক্লান্ত সর্বশেষ, তোমার পথে ঠিকানা খুঁজে আমি আজ অবশেষ। তুমি আমার প্রথম শেষ জীবনে ভালোবাসা, তোমার মাঝে পাইতো খুঁজে জীবনে শত আশা। কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে, কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে। সাদার আকাশে মেঘের বেলা, রথে রঙের মেলা, কখনো কালো কখনো নীল, কখনো বা ধূসর সাদা। আমার আকাশ জুড়ে ছিল তোমারই রঙের মেলা, সাদার মাঝে কালো বসিয়ে তোমারই বিদায়ের পালা। কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে, কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে। গানটা শেষ করতেই সকল স্টুডেন্টস তালি দিতে লাগলাম। আমি গিটারটা রেখে স্টেজ থেকে নেমে আসতেই সকলে আমাকে ধন্যবাদ জানালো। সামিয়ার দিকে এক নজর দিয়ে দেখি সে এখনও আমার দিকে তাকিয়ে আছে। গানের মধ্যে বেশিরভাগ সময় আমি সামিয়ার দিকে তাকিয়ে গিয়েছিলাম। মাহফুজ ভাইয়া মাইক্রোফোনটা হাতে নিয়ে বলতে লাগলেন, ধন্যবাদ ছোট সাহিদ হাসান সাহিকে এত সুন্দর একটা গান আমাদের উপহার দেওয়ার জন্য। এরপরে আরও অনেক কিছু বললেন। আমি বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে তিশাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ডিনার করে মামা মামি আর তিশার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে এসে বসে থেকে ফোন টিপতেছি। তিশা আমার রুমে এসে আমার পাশে এসে বসলাম। বসার পর আমাকে হঠাৎ প্রশ্ন করলো, ভাইয়া তুই কি এখন ওই মেয়েটাকে ভালোবাসিস? আমি অবাক হয়ে বললাম, কেন হঠাৎ এ প্রশ্ন করলে যে? তেমন কিছু না, তবে তুই যখন গানটা গাইলি তখন বারবার কোথাও যেন তাকাচ্ছিলিস।
আমি সেদিকে লক্ষ্য করে দেখি সেখানে সেই মেয়েটি মানে আমার এক্স ভাবি বসে আছে। সেও তোর দিকে এক ধ্যানে তাকিয়েছিল। এখন ভালোবাসিস কিনা বল, আর মেয়েটা এখানে কেন? মেয়েটা এই থানার পুলিশ অফিসার, আর তাকে আমি এখনও ভালোবাসি কিনা জানি না, কিন্তু তার কথা মনে হলেই আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। তার কথা মনে হলেই তার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যায়। তবে তার প্রতি আমার ভালোবাসাটা যদি এখনও সত্যি হয়ে থাকে, সেই ভালোবাসার উপর মরিচা পড়ে আছে, সেটাকে উঠাতে অনেক সময় প্রয়োজন। এসব বাদ দিয়ে রুমে যে ঘুমিয়ে পড়। আর ভাবিকে নিয়ে আসার জন্য আমাকে লাগলে বলিস। পেকে গেছিস, যা তাড়াতাড়ি। তিশার রুম থেকে যাওয়ার পর আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। তিশাকে ওর কলেজে নামিয়ে দিয়ে আমি আমার কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর বাইকটা পার্ক করে বন্ধুদের কাছে গেলাম। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। সামিয়ার মনটা এখন বেশ খারাপ। তার মনে হচ্ছে সে অনেক বড় ভুল করে ফেলেছে। এমনটা এর আগে কখনো হয়নি। সেই দিনে থানায় শাহিদের কথা, গতকাল রাতে শাহিদের গানের কথাগুলো সামিয়াকে খুব হার্ট করেছে। গত রাতে সামিয়া ভালোভাবে ঘুমাতে পারেনি। চোখ বন্ধ করতেই শাহিদের সাথে কাটানো মুহূর্তগুলো তার মনে পড়ে যায়। সকালে বিছানা থেকে উঠেই হালকা নাস্তা করে থানার উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সামিয়া। কলেজের সামনে দিয়ে থানায় যেতে হয়। কলেজের গেটে সামিয়ার নজর আটকে গেল। গেটের কাছে দেখতে পেল সেদিনের যে মেয়েটা শাহিদের সাথে বসে থেকে শাহিদের হাতে ফুসকে খাচ্ছিল, সে অন্য ছেলেদের সাথে হেসে হেসে কথা বলতেছে। সামিয়া গাড়ি নিয়ে মেয়েটার সামনেই মানে তিশার পিছু নিতেই তিশা কলেজের মধ্যে ঢুকে গেল। সামিয়াও গাড়ি নিয়ে তিশার কলেজে ঢুকে গেল। সামিয়া গাড়ি নিয়ে যায় তিশা এবং ছেলেটার সামনে দাঁড়ালো। ক্যাম্পাসে পুলিশের গাড়ি দেখে স্টুডেন্টরা কিছুটা ভয় পেয়ে গেল। সামিয়া গাড়ি থেকে নেমে তিশার সামনে দাঁড়াতেই তিশা কিছুটা চমকে ওঠে, কারণ সামিয়া তার অফিসের ড্রেস পরেছিল আর সামিয়ার চোখ কিছুটা লাল হয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে সামিয়া রেগে আছে। আর রেগে যাওয়ারই কথা। যেই মেয়েটার জন্য তার ভালোবাসার মানুষটিকে হারিয়েছে, সেই মেয়েটা আজ অন্য ছেলেদের সঙ্গে হেসে হেসে কথা বলতেছে। সামিয়া গম্ভীর গলায় তিশাকে বলল, এই মেয়ে, তোর কয়টা ছেলে লাগে? একটা দিয়ে কি তোর হয় না? তিশা আর তিশার সাথে থাকা ছেলেটা সামিয়ার কথা শুনে হতভম্ব হয়ে গেল। সামিয়া ঠান্ডাভাবে বলল, ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে, আমরা জাস্ট ফ্রেন্ড। তিশার কথায় সামিয়া আরও রেগে বলল, আমারই ভুল হয়েছে। তুই আমার কাছে থেকে আমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিয়েছিস, তাকে ছেড়ে দিয়ে আজকে অন্য ছেলের সাথে। সামিয়ার কথা শেষ হতেই তিশা সামিয়ার সর্বশক্তি দিয়ে একটা চড় মেরে বলতে লাগলো, তুই যার কথা বলতেছিস সে হলো আমার ফুপির ছেলে, যাকে আমি সব সময় ভাইয়ের চোখে দেখি। সেও আমাকে নিজের বোনের মতোই ভালোবাসে। তোর জন্য আমার ভাইয়া প্রতিটা রাত কেঁদে বালিশ ভিজিয়ে অতিবাহিত করে। তোর জন্য আজ সে নিজ পরিবার ছেড়ে এখানে এসে পড়ে আছে, শুধু তোর মায়া কাটানোর জন্য। কারণ তুই ছিলি একজন স্বার্থপর। তোর ভালোবাসার মধ্যে ছিল না কোনো বিশ্বাস। সেদিন তুই যদি ভাইয়ার কথাটা একবার শুনতিস, তাহলে আজকে আমার ভাইয়ার এমন কষ্ট পেত না। কিন্তু সেদিন তুই ভাইয়াকে ভুল বুঝে তাকে প্রতারক বলে চলে গেলি। তুই ছেড়ে চলে যাওয়ার পর থেকে ভাইয়া ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, কারোর সাথে ঠিকমতো কথা বলতো না, নিজেকে সব সময় রুমের মধ্যে আবদ্ধ করে রাখতো। বিকেলবেলা করে শুধু পার্কে যেত, যেখানে তুই ভাইয়ার হাত ধরে ওয়াদা করেছিলি যে তাকে কখনো ছেড়ে যাবি না, শুধু তোর সঙ্গে দেখা হওয়ার আশায়। সেদিন তোর সাথে দেখা হয়েছিল। সেদিন তুই তাকে কয়েকটা ছেলের দ্বারা মার খাইছিলিস। সেদিন মারের জন্য ভাইয়া 3 দিন জ্ঞান হারিয়ে ফেলেছিল। তবুও ভাইয়া কোনো কষ্ট পায়নি। কষ্ট পেয়েছিল কোথায় জানিস? কষ্ট পেয়েছিল তোর সেদিনের কথাগুলোতে। হয়তো ভাবতে পারিস আমি এগুলো কিভাবে জানলাম। হ্যাঁ, ভাইয়াই আমাকে বলেছিল। সে শুধু আমার ভাইয়া ছিল না, সে ছিল আমার বেস্ট ফ্রেন্ড। সব কথায় আমার কাছে শেয়ার করত। তোকে আমি আগে থেকেই চিনতাম। সেদিন ভাইয়ার জ্ঞান ফেরার পর তোদের মাঝে পার্কে যা কিছু হয়েছিল সব কিছুই আমাকে বলে। আমি সব কিছু শোনার পরে তোকে বলে দিতে চেয়েছিলাম যে সে আমার ভাইয়া ছাড়া আর কিছুই না, কিন্তু ভাইয়া আমাকে বারণ করে বলে, তুই যদি অন্যের কাছে যেয়ে সুখে শান্তিতে থাকিস, ভালো থাকিস, এতে ভাইয়া সুখ। ভেবেছিস কখনো কি কতটা ভালোবাসলে এরকম কথা বলতে পারে? কিন্তু সেই ভালোবাসার মূল্য তুই দিতে পারলি না। ভালো থাকিস, আর পারলে
আমাকে মাফ করে দিস। কথাগুলো বলেই তিশা ক্লাসরুমের দিকে হাঁটা ধরল। তিশার কথা শুনে সামিয়া স্তব্ধ হয়ে গেল। চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে। সামিয়া আর স্থির থাকতে পারছে না। না পেরে দৌড়ে তিশার কাছে যে তিশার হাত ধরে বলল, প্লিজ তুমি আমাকে তোমার ভাইয়ের কাছে নিয়ে চলো। আমি অনেক বড় ভুল করেছি, আমাকে মাফ করে দাও। তিশা সামিয়ার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, কেন ভাইয়ের কাছে নিয়ে যাব? আবার ভাইয়ের জীবনটা নষ্ট করবেন? সামিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তিশা ক্লাসরুমে ঢুকে পড়ল। সামিয়ার সেখানে না থেকে গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে চলে আসে। আজকে আর থানাতেও গেল না। বাসায় এসে দৌড়ে নিজের রুমে যে বেডরুমে বালিশে শুয়ে বালিশে মুখ গুজে কান্না করতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে কান্না করে নিজেকে সামলে নিয়েই নিজেকে প্রশ্ন করতে লাগলো, শাহিদকে আমাকে ক্ষমা করবে? শাহিদ কি আমাকে এখনো ভালোবাসে? আর ভালো যদি নাই বাসে তাহলে কালকে সে আমাকে উদ্দেশ্য করে গানটা গাইলো কেন? আবার আজকে মেয়েটা বলল প্রতি রাতে আমার জন্য কেঁদে কেঁদে বালিশ ভেজায়। তাহলে কি শাহিদ আমাকে এখনো ভালোবাসে? ভালোবাসুক আর না বাসুক, শাহিদ আমার ছিল, আমারই থাকবে। এত যত কষ্ট সহ্য করতেই হবে, আমি করব। কলেজ থেকে বাসায় এসে গোসল নামাজ শেষ করে লাঞ্চ করে ডাইনিং টেবিলে গেলাম। লাঞ্চ করে রুমে এসে একটু রেস্ট নিয়ে শপিং মলে যাওয়ার জন্য বের হলাম। শপিং করে সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম। রুমে বসে থেকে স্টাডি করতেছি, এমন সময় তিশা আমার রুমে এসে হাসতে হাসতে বলল, ভাইয়া, আজকে ভাবির সঙ্গে দেখা হয়েছিল। আমি কিছুটা অবাক হয়ে বললাম, ভাবি? তুই আবার ভাবি পাইলি কোথায়? তিশা আমার পাশে বসেই হাসতে হাসতে বলল, মিস সামিয়া আক্তার ওরফে পুলিশ অফিসার। ও তাই বল, কিন্তু আমি তো তাকে বিয়ে করিনি। আর তাকে না করি লাভ না করি লাইক, তাহলে তোর ভাবি হলো কি করে? এ আইসে, ওর কথা ভেবে রাতে চোখের পানিতে বালিশ ভেজায় আর বলে সে নাকি লাভ করে না। আমি ওর সাথে তর্ক না করে বললাম, এসব বাদ দিয়ে কি কথা আছে সেটা বল। আমি আর আমার ফ্রেন্ড শামীম একসাথে হেসে হেসে কথা বলে গেট দিয়ে যাচ্ছি। তারপরে তিশা আমাকে সব কিছু বলে দিল। আমি হাসতে হাসতে বললাম, তাহলে এত কিছু হয়েছে? হুম। তিশার সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে দুজনে ডিনার করতে গেলাম। ডিনার করে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তিশাকে ওর কলেজে নামিয়ে দিয়ে আমি আমার কলেজে গেলাম। কলেজে পৌঁছে বাইকটা পার্ক করে আমাদের আড্ডাখানায় গেলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাস করে বাসায় আসলাম। বিকেলবেলা বাইক নিয়ে পার্কে গেলাম। সিফাত আর রাফি আসতে চেয়েছিল। পার্কে যেয়ে দেখি এখনও কেউ আসেনি। আজকে আমার আশাটা একটু আগেই হয়ে গেছে। আমি বসে থেকে ফোন টিপতেছি। ফোন টিপতে টিপতে বুঝতে পারলাম সামনে কেউ দাঁড়িয়ে আছে, ছায়া দেখা যাচ্ছে। আমি ফোন থেকে মাথা তুলে সামনে তাকাতেই বড় সড়ো একটা শক খেলাম, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে আমার এক্স সামিয়া, আর তার চোখগুলো ফুলিয়ে আছে, হয়তোবা সারা রাত ঘুমায়নি। আমি বসে থাকা থেকে দাঁড়িয়ে বললাম, আরে ম্যাডাম, আপনি এখানে? আজকেও কি কোনো অপরাধ করেছি নাকি? সামিয়া আমার কাছে এসে আমার পা জড়িয়ে ধরল। প্লিজ শাহিদ, তুমি আমাকে মাফ করে দাও। আমি না শুনে না বুঝে তোমাকে ভুল বুঝেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। চারপাশে তাকিয়ে দেখি এখনও তেমন কেউ আসেনি, তবে কয়েকজন বসে আছে। তারা আমার আর সামিয়ার দিকে তাকিয়ে আছে। অবাক করার বিষয় হলো সামিয়া এখন পুলিশের পোশাক পরিহিত অবস্থায় আছে। মনে হয় থানা থেকে বাসায় যাচ্ছিল। আমি সামিয়াকে বললাম, ম্যাডাম কি করছেন? পা ছাড়ুন, সবাই দেখতেছে। হাত দিয়ে টেনে তুলতে তুলতে, না, আমি ছাড়বো না। তুমি আমাকে মাফ না করলে আমি ছাড়বো না। আমি জোর করে ওকে আমার পা থেকে ছাড়িয়ে নিয়ে পিছন দিকে ফিরে অট হাসি দিয়ে বললাম, মাফ? মাফটা আবার কি জিনিস? আর আমি মাফ করবই বা কাকে? আমার মতো লুচ্চার ছোট লোক প্রতারকের কাছে মাপ চাচ্ছেন কেন? কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। সামিয়া আমার সামনে মাথা নিচু করে বলল, প্লিজ শাহিদ, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ভালোবাসি, আর জানি তুমিও আমাকে ভালোবাসো। ভালোবাসা? ভালোবাসার শব্দটা আমার ডিকশনারিতে নেই। যা আছে সব ঘৃণা। আর আমি কাউকে ভালোবাসি না। সামিয়া আমার দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে যদি ভালোই না বাসো তাহলে সেই দিন থানায় আমাকে কিস করেছিলে কেন? আমাকে ভালো না বাসলে
আমার কথা ভেবে রাতে চোখের পানিতে বালিশ ভিজিয়ে ফেলো কেন? আর সেদিন আমার দিকে তাকিয়ে গানটাই গিয়েছিলে কেন? সামিয়ার প্রশ্ন শুনে আমি কিছুটা চমকে উঠলাম। সামিয়ার কোনো প্রশ্নের উত্তরই আমার কাছে নেই, কারণ আমি সামিয়াকে এখনও ভালোবাসি, কিন্তু চাপা পড়ে আছে এক পাহাড় সম পরিমাণ অভিমানের নিচে, যেই অভিমানকে ভালোবাসায় পরিণত করতে অনেক সময়ের প্রয়োজন। আমি সামিয়াকে বললাম, আমি বালিশ ভেজে একজন স্বার্থপরের কথা ভেবে, যে কিভাবে মানুষকে ছেড়ে চলে যায়, কিভাবে ছুঁড়ে ফেলে দেয় তা ভেবে। আর গান গাওয়া, আপনার দিকে তাকিয়ে থেকে গান গাওয়ার মানে এটা নয় যে আমি আপনাকে ভালোবাসি। আমি গানটা গিয়েছিলাম একটা মুনাফিকের দিকে তাকিয়ে, যে ওয়াদা দিয়ে তা ভেঙে ফেলে। যাকে এসব বলে লাভ নেই, আপনি এখন যেতে পারেন। না, আমি জানি না। আমি জানি তুমি আমাকেই ভালোবাসো। বলেই আমাকে জড়িয়ে ধরল। আমি ওকে আমার কাছ থেকে ছাড়িয়ে ঠাস ঠাস করে 2টা চড় মেরে বললাম, তোকে আমি বলছিলাম না যে আমি তোকে ভালোবাসি না? তারপরও কেন বারবার একই কথা বলতেছিস? চোখের সামনে থেকে দূর হ। কথাগুলো বলেই আমি বাসায় চলে আসলাম, আর সামিয়া কান্না করতে করতেই ওর গাড়ির কাছে চলে গেল। আমি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বাসায় এসে বাইকটা পার্ক করে বাসায় ঢুকতেই ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখে সিফাত ফোন দিয়েছে। আমি রিসিভ করলাম। হ্যালো শাহিদ, তুই কোথায় আছিস? বাসায়। কেন? আমরা পার্কে এসেছি, কিন্তু তুই আসলি না যে? আজকে যাব না, ভালো লাগতেছে না, পরে কথা হবে, বাই। সিফাতকে আর কিছু না বলে ফোনটা কেটে দিয়ে বাসায় ঢুকলাম। বাসায় ঢুকেই আমার রুমে এসে ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি বলতেই পারবো না। টি-শার্টটাকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি 9টা বেজে গেছে। রুম থেকে বের হয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি মামা মামি আর তিশা সোফায় বসে থেকে টিভি দেখতেছে। আমাকে দেখে মামা বলল, কি ব্যাপার শাহিদ, তোমার শরীর খারাপ নাকি? না মামা, ঠিক আছি। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতেই পারবো না। ও আচ্ছা, চলো ডিনার করি। এরপরে সবাই একসাথে ডিনার করে বেশ কিছু সময় বসে থেকে আড্ডা দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে কলেজে গেলাম। কলেজে যেয়ে দেখি সিফাত আর মিমি বসে আছে। আমিও ওদের পাশে যেয়ে বসে পড়লাম। রাফি আর নীলিমা এখনও আসেনি। কিছুক্ষণ বসে থাকার পর থেকে পুলিশের গাড়ি আমাদের সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে সামিয়া নেমে আসলো। তবে সামিয়া বেশ রেগেই আছে, চোখগুলো লাল হয়ে আছে। সামিয়া আমার সামনে এসে রেগে গেল এবং দাঁতে দাঁত চেপেই আমাকে বলল, আমার সাথে চলো, কথা আছে। সামিয়ার এমন রাগ আমি আগে কখনো দেখিনি। আমি ভয়ে ভয়ে বললাম, কি কথা ম্যাডাম? যেতে বলেছি যাবে, এত কথা বলো কেন? সামিয়া মিমির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এইবার বিষয়টা বুঝতে পারলাম। আমাকে মিমির সঙ্গে কথা বলতে দেখে সামিয়ার জ্বলতেছে। আর হ্যাঁ, মিমি আমার পাশাপাশি বসে থেকে গল্প করতেছে আর হাসাহাসি করতেছে। সিফাতের ফোনে কল আসায় সামিয়া গাড়ি থেকে নামার আগেই সে একটু সাইডে গেছে। এই জন্য আমি আর মিমি শুধু বসে আছি। আমি সামিয়াকে একটু হার্ট করার জন্য মিমির দিকে তাকিয়ে একটা চোখ টিপি দিয়ে বললাম, জানো, তুমি একটু বসে থাকো, আমি আসতেছি। মিমি আমার এমন কথা শুনে আবার আমার চোখের দিকে তাকালো। আমি তাকে একটা চোখ টিপি দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম। মিমি বুঝতে পেরে একটা মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে জানু, তাড়াতাড়ি এসো। সামিয়া আমার আর মিমির কথা শুনে রাগে ফুঁসতেছে। আমি সামিয়াকে বললাম, ম্যাম চলুন, আমার বেশি সময় নেই। আমার কথা শুনে সামিয়া আমার দিকে রাগে একটা লোক নিয়ে তাকিয়ে আমার হাত ধরে টানতে টানতেই ওর গাড়ির কাছে নিয়ে আসলাম। গাড়ির কাছে আসার পরে গাড়ির দরজা খুলে আমাকে সামনে মানে ড্রাইভারের পাশে সিটে বসতে বললাম। আমি কিছুটা বিরক্ত হয়ে সামিয়াকে বললাম, এই আপনি কি বলবেন বলুন, আমার কাজ আছে। সামিয়া ওর পিস্তল বের করে আমার কপালে ঠেকিয়ে বলল, আর একটা কথা বললে মাথার খুলি উড়িয়ে দিব। চুপচাপ গাড়িতে গিয়ে বসে থাকো। আমি পিস্তল দেখে ভয় পাইয়া গেলাম। এই মেয়ের বিশ্বাস নেই, কখন কি করে বসে। সামিয়া এসে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে চালাতে শুরু করলো। কোথায় যাচ্ছে সেটা জানি না, কিন্তু পথটা আমার চেনা, কারণ এই রাস্তাটা হলো থানার রাস্তা। আমি সামিয়াকে বললাম, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? সামিয়া আমার দিকে একবার রক্তিম চোখে তাকিয়ে আবার ড্রাইভিং করে মনোযোগ দিল। আমি তো বোকা বনে গেলাম। কোথায় তাকে শাস্তি দেবো ভেবেছিলাম, কিন্তু না, সেই আমাকে ভয় দেখাচ্ছে। আমি পকেট থেকে ফোনটা বের করে হুদায় কানে লেগে বললাম, হ্যালো জানো, তুমি 10 মিনিট ওয়েট করো, আমি আসতেছি। আর হ্যাঁ, তোমার সকালের কিসটা কিন্তু দারুণ হয়েছিল। একটু থেমে আবার বললাম, ঠিক আছে, পরে কথা হবে, বাই।
ফোনটা পকেটে রেখে সামিয়ার দিকে তাকিয়ে দেখি সামিয়ার চোখ মুখ লাল হয়ে গেছে। বুঝলাম না, রাগে নাকি কষ্টে? হয়তোবা রাগেই হবে। আমি একটা মুচকি হাসি দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখলাম বাইরের দৃশ্য। সামিয়া গাড়ি নিয়ে থানার ভেতরে ঢুকলো। সামিয়া গাড়ি থেকে নেমে আমার কাছে এসে দরজা খুলে আমার হাত ধরে টানতে টানতে ওর কেবিনে নিয়ে গেল। থানায় এখনো কেউ আসেনি, কয়েকটা পুলিশ বসে থেকে তাদের কাজ করতেছে। সামিয়া আমাকে ওর কেবিনে নিয়ে যাওয়ার সাথে সাথেই দরজা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে দিয়ে আমার সামনে এসে আমার শার্টের কলার চেপে ধরে বলল, অন্য মেয়ের কিস তোর দারুণ লাগে তাই না? কই, আমার কিসের কথা তো কোনোদিনও বলিসনি। দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি। কথা শেষ না করতেই আমার পেছন থেকে খামচে ধরেই আমার ঠোঁটের ওপর ঠোঁট এক করে দিল। সামিয়ার এইরকম ব্যবহার দেখে আমি তো হতভম্ব হয়ে গেলাম। আমিও আর রেসপন্স না দিয়ে পারলাম না। বেশ কিছুক্ষণ পর আমি ওকে ছেড়ে দিয়ে ঠাস করে একটা চড় মেরে দিয়ে বললাম, ভেবেছিস কি তোর এই রাগ অভিমান দিয়ে আমার কাছে চলে এসে আমার মনকে, আমার ভালোবাসাকে জয় করবি? সেটা কখনো হবে না। সামিয়া আমার হাত ধরে বলতে লাগলো, প্লিজ শাহিদ, তুমি আমাকে মাফ করে দাও। কি করব বলো? তোমাকে অন্য মেয়ের সাথে দেখলে আমার খুব কষ্ট হয়। তুমি যখন গাড়িতে বসে থেকে অন্য মেয়েকে কিস করার কথা বলেছিলে, তখন আমার মনে হয়েছিল কেউ আমার বুকের ভিতর হাতুড়ি দিয়ে পিটাচ্ছিল। হ্যাঁ, আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, তোমাকে তোমার পরিবার থেকে আলাদা করেছি। তবে এটাও সত্যি যে আমি তোমাকে এখনো ভালোবাসি। তবে এটাও সত্যি যে তুমি আমাকে এখনো ভালোবাসো, সেটা তুমি প্রকাশ করো না, কারণ আমার প্রতি তোমার অভিমান, রাগ, ঘৃণা ভালোবাসার তুলনায় অধিক রয়েছে, আর থাকাটাই স্বাভাবিক। তবে আমি তোমাকে আগে যেরকম নিজের করে রেখেছিলাম সেই রকম করেই ভালোবেসেছিলাম, আবার সেই রকম করেই তোমাকে ভালোবাসবো। আগে যেই রকম করে তোমার ভালোবাসাটা পেয়েছিলাম, এখনও সেই ভালোবাসাকে আদায় করে নিব। হয়তোবা কষ্ট হবে, হোক, তবুও আমি তোমাকে ভালোবাসবো। আমার প্রতি তোমার অভিমানকে দূর করবই। এতক্ষণ সামিয়া নিচের দিকে তাকিয়েছিল। কথাগুলো শেষ হতেই সামিয়া আমার চোখের দিকে উৎসুকভাবে তাকিয়ে আছে। লক্ষ্য করলাম সামিয়ার চোখের কোণে পানি জমা হয়েছে। সে হয়তোবা আমার কাছ থেকে আশা করেছে যে আমি যেন তাকে জড়িয়ে ধরে বলি, এই পাগলি, আমি সব কিছু ভুলে গিয়েছি, এখন থেকে আমরা সব কিছু নতুন করে শুরু করব। কিন্তু আমি আর কারো মায়ায় নিজেকে জড়াতে চাই না। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, দেখো সামিয়া, আগে যা হওয়ার তা হয়েছে। এখন তুমি আর আমার পথ চেয়ে বসে দেখো না, কারণ আমি চাই না আমার জন্য কারো সুন্দর ভবিষ্যৎ, কারো সুন্দর আশা আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যাক, ভেঙে যাক। তুমি অন্য কাউকে বিয়ে করে সংসার শুরু করো, তাকে নিয়ে ভবিষ্যৎটাকে গড়ো। সামিয়া আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, কেন? তোমাকে নিয়ে কি আমি আমার সুন্দর ভবিষ্যৎটাকে সাজাতে পারি না? তোমাকে নিয়ে কি আমি আমার সংসার শুরু করতে পারি না? আমি এবার জোরে জোরে হাসতে হাসতে বললাম, আমাকে নিয়ে তুমি সংসার করতে যাবে? আমি তো একটা প্রতারক। আমি মানুষের মন নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে খেলা করি। অযথা আমার মতন প্রতারককে, লুচ্চাকে কেন জীবনে জড়বে বলো? শাহিদ, আমাকে কি আর একবারের সুযোগ দেওয়া যায় না? প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে তোমার বুকে জড়িয়ে নাও না। আমি শান্তভাবে বললাম, দেখো সামিয়া, আমি আর কোনো ছলনাময়ের ছলনাতেই নিজেকে জড়াতে চাই না। আর আমি এসব বলতে চাচ্ছি না। আর কিছু বলবে কি? আমি কলেজে যাব। সামিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না, আর কিছু বলবো না। আর আমার সাথে চলো, আমি তোমাকে গাড়িতে করে কলেজে নামিয়ে দিয়ে আসতেছি। ধন্যবাদ, আমি একাই যেতে পারবো। সামিয়া আমার দিকে হাত জোর করে করুণভাবে তাকিয়ে বলল, প্লিজ শাহিদ, আমি তো তোমার কাছে থেকে বেশি কিছু চাইনি। ঠিক আছে, চলো। আমার কথা শুনে সামিয়ার মেঘাচ্ছন্ন মুখে এক চিলতে হাসি ফুটল। একসময় এই হাসির জন্য কতই না পাগল ছিলাম, আর আজ আমার কাছে কোনো আবদার পূরণের স্বার্থে সেই হাসিটা নিজের ইচ্ছে উকি দিচ্ছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। সময় বড় অদ্ভুত, সময় বড্ড অদ্ভুত। হাসো। সামিয়ার সাথে সামিয়ার কেবিন থেকে বের হয়ে গাড়ি নিয়ে কলেজে আসলাম। কলেজে আসার পর গাড়ি থেকে নেমে কয়েক পা এগিয়ে দিতেই সামিয়া বলল, ছুটির পর ওয়েট করবে, আমি এসে নিয়ে যাব। সামিয়ার কথা শুনেই আমি পেছনে ঘুরে ওর কাছে যেয়ে বললাম, এই যে মিস, আমি আপনার সঙ্গে কথা বলেছি বলে এর অর্থ এই নয় যে আমি সবসময় আপনার সঙ্গে ঘোরাফেরা করব। আর হ্যাঁ,
এরপর থেকে যেন আমার কাছে আপনাকে না দেখি, মনে থাকে যেন। সামিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বললেই হলো। আমি সহজেই ছেড়ে দেওয়ার মেয়ে নয়। আমি ওর কথা শুনে একটা হাসি দিয়ে প্যান্টের পকেটের মধ্যে 2 হাত ঢুকিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে দেখি স্যার ক্লাস শুরু করে দিয়েছে। হাতের ঘড়িতে দেখি 15 মিনিট দেরি হয়ে গেছে। ক্লাসের দরজায় যেয়ে বললাম, মে আই কাম ইন স্যার? ইয়েস, বাট এত লেট করলে কেন? স্যারের প্রশ্ন শুনে ভেবাচেকে খেয়ে গেলাম। কি বলবো ভেবে পাচ্ছি না। এখন বলাও যাবে না যে আমি সামিয়ার সাথে থানায় গিয়েছিলাম। আমি আমতা আমতা করে বললাম, আসলে স্যার একটু। স্যার আমাকে বলতে না দিয়ে বলল, বৌমাকে নিয়ে ঘুরতে গিয়েছিলে নাকি? এই কথা বলেই স্যার হো হো করে হাসতে লাগলো। স্যারের এই কথা শুনে ক্লাসে হাসির রোল পড়ে গেল, আর আমার তো মান সম্মানের ফালুদা বানিয়ে দিল। আমি আর কিছু না বলেই আমার সিটে গিয়ে বসলাম। আসলে স্যার আমার মামার ফ্রেন্ড। স্যার প্রায় মামার বাসায় আসে, আর মামার বাসায় আসা মানে আমার সাথে দেখা হওয়া। মামার বাসাতেই আমি, স্যার আর মামা বসে আড্ডা দিতাম। এই জন্যে স্যারের সাথেই আমার ছাত্রের তুলনায় বন্ধুত্বের সম্পর্কটা বেশি। সব ক্লাস শেষ করে আমি, সিফাত, মিমি, রাফি আর নীলিমা ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনে যাওয়ার পরে একটা টেবিলে 5 জন বসে নাস্তার অর্ডার করলাম। নাস্তা করতে করতে মিমি বলল, মামা, কাহিনী কি বল? কি আবার কাহিনী? মিমি রাফিকে উদ্দেশ্য করে বলল, ন্যাকামি বন্ধ করে বল যে পুলিশ ম্যামের সামনে আমাকে জানু বললি কেন? কি, তোমাকে জানু বলেছে? তাও আবার পুলিশ ম্যামের সামনে? কি হয়েছে শাহিদ, বল। কেন পুলিশ ম্যাম রে মিমি? তোর বিয়ের দিন থানাতে যে পুলিশ ম্যাম ছিল যে, সেটা। ও, আমিও কিন্তু একটা বিষয় লক্ষ্য করতেছি যে শাহিদ কিন্তু পুলিশ ম্যামের সামনে থাকা অবস্থায় অন্যরকম বিহেভ করতেছে। মনে হচ্ছে এরা দুজন আগে থেকেই পরিচিত। শাহিদ, সত্যটা কি বলবি ভাই? ভাইয়া বলেন। আমি জানি এদের সঙ্গে প্যাচাল পেরে লাভ হবে না, তাই আমি বললাম, তোরা তো আমার এক্স মানে সামিয়ার কথা জানিস, তাই না? কিন্তু তোর সামিয়ার সাথে এখানকার সাথ কি? তুই তো সামিয়ার জন্যই আর কোনো মেয়ের সাথে রিলেশনে যাসনি। ওই সামিয়াই হলো তোদের পুলিশ ম্যাম। রাফি আর সিফাত একসাথেই অবাক হয়ে বলল, তাহলে সামিয়ার সাথে এমন ব্যবহার করতেছিস কেন? কি? হ্যাঁ, তোরা তো সবকিছুই জানিস, তারপরও এসে প্রশ্ন করতেছিস কেন? জানি, কিন্তু এখন সবকিছু ভুলে তাকে ফিরিয়ে নে। দেখ, আমি এসব এখন আর বলতে পারছি না। এখন বাসায় যাব, চল। চল সবাই। এরপরে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম আজ। হ্যাঁ, রাফি এখন নীলিমাকে নিয়ে রাফির বাসায় থাকে। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে তেশা এসে বায়না ধরলো ওকে নিয়ে নাকি ঘুরতে যেতে হবে। ফ্রেশ হয়ে তেশাকে নিয়ে একটা পার্কে আসলাম। তেশা আর আমি বেশ কিছুক্ষণ ঘোরাফেরা আড্ডা দিয়ে একটা জায়গায় বসে পড়লাম। হঠাৎ এক জায়গায় নজর পড়ল। দেখি সামিয়া আমার আর তেশার দিকে মায়াবী হরিণের মতন তাকিয়ে আছে, আর চোখ দুটিতে আষাঢ়ের মেঘগুলো লুকোচুরি খেলতেছে। এই বুঝি ঝরে পড়বে মেঘগুলো বাড়ি রূপে। আমি তেশাকে বললাম, তেশা চল বাসায় যাব। তেশা আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে বলল, তুই একটু বাহিরে যেয়ে অপেক্ষা কর, আমি আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। তিশাকে বলে আমি পার্কের বাইরে এসে বাইকের উপর বসে তিশার আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। অপরদিকে তিশা সামিয়ার কাছে যেয়ে বলল, এই যে আপনি এখানে কি করতেছেন? কই কিছুই না তো। সামিয়া তিশার কথায় চমকে উঠলাম। তিশা মুচকি হেসে সামিয়ার একটা হাত ধরে বলল, আমার ভাইয়াকে ভালোবাসো? সামিয়া মাথা নেড়ে হ্যাঁ সম্মতি দিল। আর কখনো কষ্ট দিবে না তো? কখনো ছেড়ে যাবে না তো? সামিয়া তিশার এমন প্রশ্ন শুনেই বেশ অবাক হলো। নিজেকে সামলে নিয়ে বলল, নিজের থেকেও বেশি ভালোবাসি, আর কখনো কষ্ট দিব না। তাহলে ছেড়ে গিয়েছিলে কেন? সেদিন যদি তুমি আমার জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে বলো? হ্যাঁ, আমার ভুল হয়েছিল। আমি সেদিন তাকে কিছু জিজ্ঞেস না করেই এমন ব্যবহার করেছিলাম, কিন্তু সত্যি বলেছি আমি তাকে খুব ভালোবাসি। তাহলে সেদিন যে ছেলেটা বয়ফ্রেন্ড পরিচয় করে দিয়েছিলে সেটাকে? ওই ছেলেটা হলো আমার মামাতো ভাই মারুফ। তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, জাস্ট ভাই বোন। সেদিন আমি শাহিদকে কষ্ট দেওয়ার জন্যই এমন করেছিলাম, যাতে সে বুঝতে পারে ভালোবাসার মানুষটির সাথে প্রতারণা করলে তাকে ছেড়ে অন্যের সাথে ঘোরাফেরা করলে কেমন লাগে।
কিন্তু কখনো বুঝতে পারিনি আমার সেই কাজের জন্য আজ আমাকে এত কষ্ট পেতে হবে। সামিয়া অন্যদিকে মুখ করে বলল। তেইশা সামিয়ার কাঁধে হাত রেখে বলল, আমি তোমাকে আমার ভাবি বানাতে সাহায্য করি তাহলে। তেইশার কথা শুনে সামিয়া এক চিলতে হাসি দিয়ে বলল, সত্যি তুমি আমাকে তোমার ভাইকে পেতে সাহায্য করবে? হুম। তেইশার কথা শুনে সামিয়া তেইশাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব সেই ভাষা আমার নেই। তেইশা সামিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি কিছু চাই না, তুমি শুধু আমার ভাইয়াটাকে দেখে রাখবে। দেখে রাখবো, আর কখনো কষ্ট দিব না। ঠিক আছে, চলো বাসায় যাই। চলো। এরপরে সামিয়া আর তেইশা পার্ক থেকে বের হলো। তেইশা বাইকে উঠলো আর সামিয়া ওর বাসায় চলে গেল। আমি তিশাকে নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু স্টাডি করে ডিনার করে এসে শুয়ে থেকে ভাবতে লাগলাম, সামিয়াকে কি আমি মেনে নিব? সে তো তার ভুল বুঝতে পেরেছে। না, আমি আর কারো মায়ে নিজেকে জড়াবো না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে কারো নরম হাতের ছোঁয়ায় আমার ঘুম ভাঙল। কেউ আমার মাথা আর কপালে হাত বুলিয়ে দিচ্ছে, তবে মনে হচ্ছে হাতের ছোঁয়াটা বেশ পরিচিত। চোখ খুলতেই আমি শোয়া থেকে উঠে বসলাম, কারণ যে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সে হলো আমার আম্মু। আমি আম্মুকে এখানে দেখেই অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আম্মু তুমি এত সকালে এখানে কখন আসলা? আম্মু আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, বাবা তোকে অনেক দিন থেকে দেখিনি, আর আমার শরীরটাও বেশ খারাপ করতেছে, তাই তোকে দেখতে চলে আসলাম। ও আব্বু আর সাফিয়া আসছে? আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, হ্যাঁ এসেছে, তোর মামার সাথে গল্প করতেছে, ফ্রেশ হয়ে নিচে আয়। ঠিক আছে আম্মু, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আম্মু নিচে চলে গেল। আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকলাম। ফ্রেশ হয়ে নিচে নামতেই সোফায় একজনের প্রতি নজর পড়তেই আমি বড়সড় একটা শক খেলাম, কারণ সোফায় বসেছিল সামিয়া। সোফায় বসে থেকে তিশা আর সাফিয়ার সাথে গল্প করতেছে। সামিয়াকে এখানে দেখে কিছুটা রাগ উঠল আমার, কিন্তু তা আর প্রকাশ করতে পারলাম না, কারণ এখানে আব্বু আম্মু মামা মামি সবাই বসে আছে। আমি আব্বুকে সালাম দিয়ে কেমন আছে তা জিজ্ঞাসা করলাম। এরপরে সাফিয়াকে জিজ্ঞাসা করে আম্মুর পাশে এসে বসে পড়লাম। সাফিয়ার পাশেই বসতাম, কিন্তু সামিয়া আছে তাই আর বসলাম না। আম্মু সামিয়াকে বলল, সামিয়া তুমি এখানে কি করো মা? মামা সামিয়াকে আর কিছু বলতে না দিয়ে বলল, সামিয়া হলো আমাদের থানার এসআই। আলহামদুলিল্লাহ, খুব ভালো, কিন্তু সাহিত্য আমাকে কিছুই বলেনি। আম্মুর কথা শুনে আমি তো বোকা বনে গেলাম। মনে মনে বললাম, আম্মু তুমি তো জানো না তোমার ছেলে বাসা ছেড়ে তোমাকে ছেড়ে এখানে এসে থাকে শুধুমাত্র এই কালনাগিনীর ছলনা থেকে দূরে থাকার জন্য। আম্মুর কথা শুনে সামিয়া একটু গাল ফুলিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আন্টি তোমার ছেলে তো আর আমার সাথে ঠিকমতো কথাই বলে না, আগের মতো আর আমাকে ঘুরতেও নিয়ে যায় না। সামিয়ার কথা শুনে তো মন চাচ্ছে ওকে ঠাস ঠাস করে দুইটা চড় লাগিয়ে দেই, তাকে নাকি আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। আম্মু আমাকে বলল, কি ব্যাপার সাহিদ, তোরা দুজন তো আগে সব সময় একসাথে থাকতিস, একসাথে ঘোরাঘুরি করতিস, এখন কি হয়েছে তোদের মধ্যে? আমি আমতা আমতা করে বললাম, না না আম্মু কিছুই হয়নি, এখন একটু ব্যস্ত আছি তো তাই। আমার কথা শেষ হতেই সামিয়ার ফোন বেজে উঠল। রিসিভ করে কথা বলেই ফোনটা কেটে দিয়ে আম্মুকে বলল, আন্টি আমাকে এখনই থানায় যেতে হবে, আমি গেলাম, পরে কথা হবে। বলেই হাঁটা ধরল। মামা সামিয়াকে বলল, সামিয়া আবার এসো আমাদের বাসায়। সামিয়া আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে আঙ্কেল, আসবো। সামিয়া চলে যাওয়ার পরে আমরা সবাই বসে থেকে কিছুক্ষণ গল্প করে নাস্তা করলাম। নাস্তা করার পরে আমি তিশা আর সাফিয়াকে নিয়ে শপিং করতে বের হলাম। তিনজন মিলে অনেকক্ষণ যাবৎ কেনাকাটা করার পর ফুচকার দোকানে গেলাম। ওদের দুজনের জন্য 2 প্লেট ফুচকা অর্ডার করলাম। আমার খেতে মন চাচ্ছিল না, অবশ্য আমিও ফুচকা খাওয়া শিখে গেছি আর কি। ফুচকা খাওয়া শেষ করেই ওদেরকে নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে গোসল করেই মসজিদে যেয়ে জুমার নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে বাসায় এসে সবাই একসাথে লাঞ্চ করতে বসলাম। সবাই একসাথে মানে মা বাবা মামা মামি তিশা সাফিয়া আর আমি একসাথে লাঞ্চ করতে বেশ আনন্দ লাগতেছে। অনেকদিন পর আজকে পরিবারের সদস্যদের সাথে লাঞ্চ করতেছি। লাঞ্চ করে সবাই বসে থেকে গল্প করতে লাগলাম।
অনেকদিন পর আজকে আম্মু আর মামা এক জায়গায় হয়েছে, এই জন্য তারা তাদের মনের জমানো কথাগুলো প্রকাশ করতেছে। বেশ কিছুক্ষণ ধরেই আড্ডা দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। বেডে বসে থেকে ফোন টিপতেছি। একটু পরে তিশা আর সাফিয়াও আমার রুমে আসলো। রুমে আসার পর সাফিয়া আমার পাশে বসতে বসতে বলল, ভাইয়া, সামিয়া আপু এখানকার পুলিশ অফিসার, তা আমাকে বলনি কেন? সামিয়া এখানকার পুলিশ অফিসার হয়েছে তা শুনে তোর লাভ কি? আমার আর সাফিয়ার অনেক দিনের আশা আমাদের ভাবি পুলিশ অফিসার হবে, মানে পুলিশ অফিসারকে আমরা ভাবি বানাবো। এক তারপরে দাঁত ফেলে দিব। রুমে যে ভাবি মারাচ্ছে। তা দেখা যাবে। আমি ধমক দিয়ে বললাম, তোরা তোদের রুমে যাবি? আমার ধমক শুনে সাফিয়া আর তিশা ওদের রুমে চলে গেল। সাফিয়া আর তিশা রুম থেকে যাওয়ার পরে আমিও ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে নামাজ পড়ে রুম থেকে বের হয়ে নিচে চলে আসলাম। বিকেলেই আব্বু আম্মু বাসায় চলে যাবে। কালকে আব্বুর কলেজ আছে আর সাফিয়া এখানে 2 দিন থাকবে। আব্বু আম্মুকে বিদায় দিয়ে বাসায় আসতেই তিশা আর সাফিয়া বায়না ধরলো ঘুরতে যাবে। আমি ওদের দুজনকে নিয়ে বাসা থেকে বের হয়ে বাইকের কাছে আসতেই তিশা বলল, আজকে আমরা বাইকে যাব না, রিকশায় যাব। আমিও না করলাম না, কারণ 3 জন মিলে ঘুরতে গেলে রিকশায় যাওয়াটা বেশ ভালো হবে। তবে 3 জনের জন্য 2টা রিকশা প্রয়োজন। বাইক রেখে ওদেরকে নিয়ে বাসার গেট থেকে বের হতেই আমার মেজাজটা বিগড়ে গেল, কারণ সামিয়া একটা রিকশায় উঠে বসে আছে আর আরেকটা রিকশা পিছনে দাঁড়িয়ে আছে। তার মানে এরা দুজনই বুদ্ধি করে সামিয়ার প্রতি আমার অভিমানটাকে দূর করাতে চাচ্ছে। যদিও সাফিয়া আমার আর সামিয়ার ব্যাপারে তেমন কিছুই জানে না, হয়তোবা এতটুকু জানতে পারে যে আমি সামিয়াকে লাইক করি। রিকশার কাছে যাওয়ার পরে সাফিয়া আমাকে বলল, ভাইয়া তুমি সামিয়া আপুর রিকশায় উঠো, আমি আর তিশা আপু পেছনে রিকশায় উঠছি। সামিয়ার কথা শুনে ওকে ঠাস ঠাস করে 2টা চড় দিয়ে বললাম, এমন কিছু করিস না যাতে আমার অনুরূপ তোদের দেখতে হয়। আজকে ঘুরতে যেতে চেয়েছিলি, আমি রাজি হয়ে গেলাম। বাইকে হবে না, রিকশায় যেতে হবে, তাতেও রাজি হয়ে গেলাম। এখন এসে বলছিস আমাকে ওর সাথে যেতে হবে? কি পেয়েছিস আমাকে? আমার কথা শুনে রিকশাওয়ালা আমার দিকে তাকিয়ে আছে। সামিয়া মাথা নিচু করে বসে আছে। সাফিয়া আমার হাত ধরে বলল, প্লিজ ভাইয়া, আজকেই শুধু চলো। কিছু বুঝি না। একটু আগে যে কথার জন্য চড় খেলো, এখন আবার সেই একই কথা বলতেছে। আমি আর কিছু না বলে রিকশায় সামিয়ার পাশে বসে পড়লাম। অবশ্য যথেষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রেখে বসেছিলাম। বসার পরে সাফিয়া আর তিশার দিকে তাকিয়ে দেখি ওরা দুজনেই মুচকি মুচকি হাসতেছে। আমি ওদের দিকে চোখ গরম করে তাকাতেই ওরা দুজন হাসতে হাসতে রিকশায় উঠল। এরপরে রিকশা তার আপন গতিতে চলতেছে। আমার আর সামিয়ার মাঝে কারো মুখে কোনো কথা নেই। একজন কথা বলতেছে না ভয়ে, আর অপরজন কথা বলতেছে না রাগ অভিমানে। বেশ কিছু দূর যাওয়ার পরে আমার দিকে থাকা রিকশার চাকাটা একটা গর্তে পড়ল, যার ফলে সামিয়া আমার দিকে এগিয়ে এসে আমার গায়ের সঙ্গে চেপে বসল। এইরকম অবস্থায় বসে থাকতে কিছুটা অস্বস্তি বোধ করতেছিল। একই মানুষের সঙ্গে কয়েক বছর আগে একসাথে চলাফেরা করতাম। একই রিকশায় বসে থেকে হাতে হাত রেখে গল্প করতে করতে নানান জায়গায় চলাফেরা করেছি। সেদিন কিন্তু এমনটা হতো না। তখন ছিল দুজনের ভালোবাসা দিয়ে গড়া একটা প্রাচীর। যতই বাধা আসুক না কেন, দুজনে একত্রিত হয়ে সেই সমস্যার সমাধান করতাম। বাট এখন ভালোবাসার বদলে একজনের মনে আছে ভালোবাসা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, আর অন্যজনের মনে আছে রাগ, অভিমান আর ঘৃণা। আমি সামিয়ার কাছ থেকে একটু সরে রিকশার সাইডে ঘেসে বসলাম। সামিয়া নিচের দিকে তাকিয়ে থেকে বলল, এত ঘেঁষে বসার কি আছে, পড়ে যাবে তো। আমি বাইরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললাম, ঘেসে না বসে তোর কোলে বসবো শালি। সামিয়া মুচকি হেসে বলল, বসো, বসতে না করেছে কি? সামিয়ার কথা শুনে ওর দিকে বিস্ময়ের চোখে তাকিয়ে আসি। আমার কথা বুঝতে পারলো কি করে? আমাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে আমার দিকে তাকিয়ে বলল, এত ভাবার কিছুই নেই, মনের টান থাকলে এমনিতেই সব কিছু বুঝতে পারা যায়। আমি ওর কথায় কোনো উত্তর না দিয়ে সামনের দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পরে রিকশা একটা পার্কের সামনে দাঁড়ালো। আমি রিকশা থেকে নেমে ভাড়া দেওয়ার জন্য পকেট থেকে মানিব্যাগ বের করতেই সামিয়া বলল, আমি ভাড়া দিচ্ছি। আমি বললাম, ছোট লোক হতে পারি, কিন্তু অতটা ফকির নই যে ভাড়ার টাকাটা থাকবে না, আর এসব করে আপনার কোনো লাভ হবে না, আশা করি বুঝতে পেরেছেন। সামিয়া আর কোনো কথা বলল না। আমি রিকশার ভাড়া দিয়ে সাফিয়া আর তিশার কাছে চলে গেলাম। ওদের রিকশা ভাড়া দিয়ে ওদেরকে নিয়ে পার্কের ভেতরে ঢুকলাম। বেশ কিছুক্ষণ ধরে ঘোরাফেরা করে পার্কের সাইডে একটা ফুচকার দোকানে ওদেরকে নিয়ে গেলাম, কারণ আমি জানি ওদেরকে কিছু খাওয়ার কথা বললে ওরা ফুচকার কথাই বলবে। আমাদের সঙ্গে সামিয়া ছিল, কিন্তু সে আমার সাথে একটা কথাও বলেনি। হয়তোবা আমার কথায় কিছুটা কষ্ট পেয়েছে।
ফুচকার দোকানে যাওয়ার পরে আমি ফুচকাওয়ালাকে বললাম, মামা 4 প্লেট ফুচকা দেন, একটা ঝাল বেশি, বাকিগুলো তো অল্প করে দেন। আমার কথাগুলো শুনে সামিয়া কিছুটা খুশি হলো, এই ভেবে যে আমি এখনও তার পছন্দ অপছন্দগুলোকেই মনে রেখেছি। আর হ্যাঁ, সামিয়া ফুচকাতে বেশি ঝাল খেতে পছন্দ করে। বসে বসে ফুচকা খাচ্ছি, পেছন থেকে কে যেন জড়িয়ে ধরে বলল, কেমন আছিস জানু?